বন্ধুরা, মার্কেট বুলেটিন উইথ সৌমেন আনন্দ সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে নিফটি ব্যাঙ্ক নিফটি কি নতুন লো ক্রিয়েট করতে পারে আগামী দিনে, বা এপ্রিল মাসে যে লোটা 21,700 নিফটি বানিয়েছিল, আর ব্যাঙ্ক নিফটি 47,000-এর আশেপাশে একটা লো বানিয়েছিল। তো সেই লোটাকে কি ব্রেক করতে পারে নিফটি ব্যাঙ্ক নিফটি? এটা একটা বড় প্রশ্ন এবং এটা অনেকের কাছে কনফিউশনও আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা আগে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনেকটা নলেজ পাবেন এবং এর মধ্যে অনেক কিছু এলিয়ট ওয়েবের অ্যানালিসিসও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চার্টে যাওয়া যাক। তো এই মুহূর্তে যে সিচুয়েশানে মার্কেট আছে, তাতে করে মার্কেট একটা 5 লেগের প্যাটার্ন আমি শুরুতেই দেখিয়েছি, যে একটু আমি ছোটো টাইম ফ্রেমে নিয়ে যাচ্ছি। তো একটা 5 লেগের টাইম কিন্তু এখানে 5 লেগের প্যাটার্ন এখানে বানিয়েছে নিফটি, দেখে নিন। হ্যাঁ, এখানে একটা ফার্স্ট ওয়েভ বানিয়েছে, এই এরিয়া এসে সেকেন্ড ওয়েভ বানিয়েছে এবং এখানে একটা থার্ড ওয়েভ চলছে। এবার আমার একটা বক্তব্য এখানে শুরুর দিকে ছিল যে মার্কেটে যে নিচে যাচ্ছে তার মধ্যে কোনো স্পিড নেই। তার কারণ এলিয়ট ওয়েভের যে রুলস আছে না, সেই রুলসে জেনারেলি মার্কেট যদি একটা লেগকে সিমিলার টাইম বা তার থেকে কম টাইমে যদি নিচে না কাটে, তাহলে সেটা কারেকশানের মধ্যে ধরা হয়। তো এখানে একটা প্রবলেম এখনও স্টিল নাও আছে, যে এই যে লেগটা আপনারা যদি টাইমে দেখাই, এই লেগটা ওপরের দিকে গেছে 10টা বারে, কিন্তু এইখানে স্টিল নাও নিচে আসার সময় অলরেডি 20 বার্স কমপ্লিট করে দিয়েছে, তাও নিচে আসেনি। তাহলে কি এটা কারেকশান, নর্মাল কারেকশান, বা এখান থেকে ওপরে চলে যেতে পারে? এটাই তো হওয়ার কথা স্বাভাবিক। এবং এলিয়ট ওয়েভের রুলস অনুযায়ী যতক্ষণ না কম টাইমের মধ্যে একটা লেগকে নিচে কাটছে, ততক্ষণ সেটা কোনো ইম্পালসের সংকেত পাওয়া যায় না। চলুন তাহলে আপনাদের এই বিষয়টা নিয়ে একটা এক্সাম্পল দেখায় শুরুর থেকে। এই যে ফেব্রুয়ারি মাসে যখন মার্কেটে বাজেটের সময় একটা র্যালি দিয়েছিল, দেখুন এটা 3টে লেগের একটা র্যালি, এখানে একটা 3টে লেগের র্যালি। এটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এ বি দাঁড়ান, এই যে 3টে লেগের র্যালি, তারপরে যে নিচে পরপর 3টে ক্যান্ডেল এবং 4টে ক্যান্ডেলেও এই 2টো ক্যান্ডেলকে ক্লোজ করতে পারেনি। কিন্তু তারপরে দেখুন এখানে টোটাল যে লেগটা আছে, টোটাল 1 2 3 4 5 6 7 8, 8টা লেগ। এবং যখন টোটাল এই লেগটাকে নিচে কেটেছে, তখন দেখুন 1 2 3 4 5 6, 6টা লেগে এই টোটাল ইম্পালসটাকে মানে করে দিয়েছে, ওয়াইন্ড আপ করে দিয়েছে। তাহলে এতে বোঝা কি গেল, এই যে কারেকশানটা রিসেন্ট ডেজে এসছে, এইটা আইদার একটা বড় টাইম ফ্রেমের ইম্পালসিভ প্যাটার্ন তৈরি করছে, যেটা এই পুরো লেগটাকে নিচের দিকে কেটে দেবে খুব তাড়াতাড়ি আগামী দিনে, স্পিড আরও বাড়িয়ে, যে এই সপ্তাহে বা নেক্সট উইকে আস্তে আস্তে আরও স্পিড বাড়াবে। এখন যেমন 150 পয়েন্ট 200 পয়েন্ট ফল হচ্ছে, আগামী দিনে হয়তো 400 পয়েন্ট 500 পয়েন্টেরও ফল দেখতে পারবো। এবং নিচের দিকে যত নিচের দিকে যাবে তত স্পিড বাড়িয়ে খুব ফাস্ট তখন নিচে কেটে দিতেও পারে মার্কেট। তো এই প্রবাবিলিটি কিন্তু আছে, যেহেতু এখানে একটা ইম্পালসিভ প্যাটার্ন, এবং মার্কেট কিন্তু শুরুতে তার অ্যাকচুয়াল রং শো করে না। যে এইখানে যে মার্কেট যে কারেকশান ধীরে ধীরে কারেক্টিভ ওয়েতে নিচে যাচ্ছে, এটা কিন্তু শুরুতে আমারও ফিলিং আসেনি। কিন্তু এই রিসেন্ট 3টে ক্যান্ডেল যে পরপর হয়েছে এবং একটা থার্ড ওয়েভের একটা সংকেত পাওয়া গেছে, এখানে একটা থার্ড ওয়েভ তৈরি হয়েছে নতুন। সেই থার্ড ওয়েভটা হতে পারে এখানেও শেষ হতে পারে, বা এখানেও শেষ হতে পারে, এবং এক্সটেন্ডেডও হতে পারে। এবং এর স্পিডটা আগামী দিনে যদি বাড়তে দেখা যায়, যে এই 150 পয়েন্ট 200 পয়েন্টের ফলতে থেকে দেখি আমরা 300 পয়েন্ট 400 পয়েন্ট 500 পয়েন্টের ফল হচ্ছে, প্রতিদিন একটা করে রেড ক্যান্ডেল বানিয়ে চলে যাচ্ছে, ওপরে বাউন্স হচ্ছে কিন্তু বাউন্স সাস্টেন করছে না, তাহলে কিন্তু এই প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে যে এই যে নিচে ফলটা কিন্তু এই টোটাল লেগটাকে কম টাইমের মধ্যে খেয়ে নেবে। তার কারণ হচ্ছে যে শুরুতে ইম্পালসিভ প্যাটার্ন শো করে ঠিক কথা, কিন্তু স্পিডটা শুরুতে দেখায়নি।
লোককে বোকা বানানোর জন্য স্পিডটা শুরুতে দেখায়নি। কিন্তু আগামী দিনে যদি স্পিড খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয় এবং ফলের যে সাইজ এখানে 150 পয়েন্ট 200 পয়েন্টের ফলের থেকে যদি 400 পয়েন্ট 500 পয়েন্ট ফল এবং ভিক্সও ওপরে যাচ্ছে, আজকে ভিক্স অনেকটা ওপরেই গেছিলো, তো আস্তে আস্তে যদি এইভাবে যদি হতে থাকে তাহলে কিন্তু জেনে রাখবেন যে নিফটিতে আপনারা নতুন লো দেখতে পারেন, এই প্রবাবিলিটি কিন্তু তখন বেড়ে যাবে। আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, আরেকটা ছোট্ট এক্সাম্পল, এই এক্সাম্পলটাও খুব ইম্পর্টেন্ট। এই দেখুন ফ্রাইডেতে একটা ক্যান্ডেল এরকম একটা নিচে গিয়ে উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করে সবাই এখানে বুলিশ হয়ে গেছিলো, এবং পরপর যখন মানে নিচে কাটছে তখন 3টে ক্যান্ডেলে এই একটা ক্যান্ডেলকেও শেষ করতে পারেনি, 3টে ক্যান্ডেল। তারপরে দেখুন গ্যাপ ডাউন এবং তারপরে একদম স্পিডে একটা বড় 400 পয়েন্টের 500 পয়েন্টের ক্যান্ডেল। এই প্যান্ডেলটা যদি সাইজ বলতে যাই অন্তত 364 পয়েন্টসের ক্যান্ডেল, তাহলে অলমোস্ট 400 পয়েন্টের কাছাকাছি ক্যান্ডেলটা বড় ক্যান্ডেল করে এবং নিচে পুরো লেগটাকে নিচে কেটে দিচ্ছে কম টাইমের মধ্যে, পুরো এরিয়া এই টোটাল একটা এবিসি প্যাটার্নটাকে এই নিচের দিকে কেটে দিয়েছে অলমোস্ট। তারপর আবার বাউন্সকে আবার নিচে চলে এসেছে। তো এরকম মার্কেট অনেক সময় এইভাবে বোকা বানায় যে কারেকশানের ফিলিং দেখিয়ে পরবর্তীকালে স্পিড বাড়িয়ে নিচের দিকে কেটে দেবে। আর এখানে তো অ্যাকচুয়ালি এখানে এই এরিয়া অবধি এই আপনাদের 1 আওয়ারের চার্টে দেখিয়ে দিই যে এই এরিয়া অবধি তো কনফিউশন আমারও ছিল যে এটা কারেক্টিভ ওয়েভ হতে পারে বা এবিসি নর্মাল হতে পারে, কিন্তু যখন এখানে 5 লেগের প্যাটার্ন আমরা পেয়ে গেছি, এখানে একটা ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছি, এখানে একটা সেকেন্ড ওয়েভ এবং একটা থার্ড লেগে যাচ্ছে, এবং থার্ড লেগে একটু স্পিডটা তুলনামূলক আগের থেকে বেশি লাগছে। তো স্পিডটা যখন আগামী দিনে দেখবো আরও এখানে 150 পয়েন্ট না হয় 300 পয়েন্ট 400 পয়েন্টের ফল দেখা যেতে পারে, তাহলে কিন্তু মোস্ট লাইকলি আমরা নতুন লো এক্সপেক্ট করছি। এবার আমি বলে দিই সাপোর্ট পয়েন্ট। এবার ধরুন রিসেন্ট সাপোর্ট পয়েন্টস, মার্কেটে রিসেন্ট সাপোর্ট পয়েন্ট কোথায় আছে আপনাদের বুঝিয়ে দিই। ফার্স্ট সাপোর্ট তো একটা রয়েছে এই মুহূর্তে 24,500, 510 বা 500-এর আশেপাশে। তো এইটা নিচে কাটলে কিন্তু 24,000 23,940 কিন্তু ইজি টার্গেট হচ্ছে, কারণ এখানে একটা বড় গ্যাপ রয়েছে। যে 1000 পয়েন্টের একটা র্যালি দিয়েছিল যে সময় আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ থেমে যাওয়ার ফলে যে একটা র্যালি তৈরি হয়েছিল, সেই র্যালিতে এখানে কিন্তু একটা বিরাট বড় গ্যাপ ছেড়ে গেছে, সেই গ্যাপটা কিন্তু ইনস্ট্যান্ট ফিল হতে পারে খুব স্পিডে। দেন যদি এই লেভেলটাকে নিচে কেটে দেয় তখন কিন্তু মেন কসাস পয়েন্ট এই এরিয়া, এই হ্যাঁ এখানে একটা সাপোর্ট আছে, তারপরে 23,800 700-এর জন্য একটা সাপোর্ট রয়েছে, কিন্তু মেন জায়গা এরিয়াটা হচ্ছে 24,000 এরিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর নিচে গেলে মোস্ট লাইকলি চান্সেস আমরা নতুন লো, মোস্ট লাইকলি যদি আমি খুব মানে যদি মার্কেট অনেক সময় প্যাটার্ন নিজে চেঞ্জ করে, সেটাও আমি তখন যদি কোনো চেঞ্জ হয় বা আমার যেই চিন্তাভাবনা যদি মধ্যে কোনো চেঞ্জ আসে আগামী দিনে যে মার্কেট এর মধ্যে কোনো অন্য স্ট্রাকচার তৈরি করছে বা এখানে নর্মাল কারেকশান করে হয়তো আমরা এখানে 5 লেগ প্যাটার্ন পাচ্ছি, পরে এটাকে পরে অন্যরকমভাবে ঘুরিয়ে এবিসি করেও বেরিয়ে যেতে পারে ওপরে, তো সেই সময় চিন্তা করব। কিন্তু এই মুহূর্তে যেভাবে ফল আসছে নিফটিতে, তাতে করে মোস্ট লাইকলি চান্সেস 500 24,500 আর 24,000 এখন টার্গেট আপাতত আছে। তো আমরা সেইভাবে কাজ করব, কিন্তু এটাও মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড রাখতে হবে আমরা কিন্তু নতুন লো দেখতে পারি যদি আগামী দিনে ফলটা এক্সটেন্ড করে এবং স্পিডটা বাড়ায় নিফটি। আর ব্যাঙ্ক নিফটির কথা বলে রাখি, ব্যাঙ্ক নিফটিতে এখানে একটা কনফিউশন জোন আছে, কনফিউশন জোন ছিল অ্যাকচুয়ালি, তো কনফিউশন জোনটা এখানে ক্রস করে গেছে। এই যে এখানে একটা ফার্স্ট ওয়েভ তৈরি করে এখানে প্রথমে ভেবেছিলেন এটা টোটাল ইম্পালসিভ, তারপরে না, এটা একটা ABC কমপ্লেক্স প্যাটার্নে তৈরি করে দেন থার্ড ওয়েভে একটা নিচে যাচ্ছে। তো নেক্সট সাপোর্ট হচ্ছে 55,800-এর জোন, দেন 55,400, এরকমভাবে একটার পর একটা সাপোর্ট রয়েছে। কিন্তু মোস্ট লাইকলি চান্সেস যখন এই জোনটা আপনাদের খেয়াল করবেন, এই জোনটা খুব ইম্পর্টেন্ট জোন, আমার যে এই লাইনটা দিয়ে লাগানো আছে 53,514, এই জোনটা খুব ইম্পর্টেন্ট। এই জোনের পাশে কিন্তু এখানেও দেখুন এখানে গ্যাপ রয়েছে, এখানে গ্যাপটা অলরেডি ফিল হচ্ছে, মানে অলরেডি এখানে গ্যাপ ছিল, এটা ফিল ওপরের চুকে করে দিয়েছে। তো এইখানে একটা গ্যাপ রয়ে গেছে যেটা এখনও অবধি ফিল হয়নি ব্যাঙ্ক নিফটিতে। তো মোস্ট লাইকলি চান্সেস যদি ও নিফটি 24,000 কাছাকাছি আসার চেষ্টা করে, তো মোস্ট লাইকলি চান্সেস ব্যাঙ্ক নিফটি এই এরিয়াটাকে একটা খুব ইম্পর্টেন্ট জোন হিসাবে কাজ করবে। আর এখানে একটা সাপোর্টও আছে, হ্যাঁ এই লেভেলটা ভাঙলে তখন ব্যাঙ্ক নিফটিতে একটা কসাস মোড এবং কসাসলি নেওয়া যাবে। আর একটা বলে নিই, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু রিসেন্টলি আমরা দেখছি ব্যাঙ্ক নিফটিতে অন্য কোনো শেয়ার ছাড়া HDFC
আর আইসিআইসিআই, এই দুটো ব্যাংক ছাড়া কোনো ব্যাংকে কিন্তু সেরকমভাবে মুভমেন্ট নেই। আজকে দেখবেন কোটাক ব্যাংকে অলমোস্ট 7%-এর আশেপাশে ফল হয়ে গেছে, কিন্তু দেখুন আইসিআইসি ব্যাংকে কোনো ফল নেই। আর ঠিক আছে, আইসিআইসি ব্যাংকে বেটার পারফরমেন্স করেছে, বেটার রেজাল্ট এক্সপেক্টেড, ঠিক আছে। আর আইসিআইসি ব্যাংকের রেজাল্ট অনুযায়ী আইসিআইসি ব্যাংকে আমরা উপরে দেখতে পারি, দেখাটা স্বাভাবিক। কিন্তু এইচডিএফসি ব্যাংক যেভাবে, আর সবচেয়ে বড় কথা এমন কিছু হাইফাই রেজাল্টও দুটো ব্যাংকের আসেনি, মানে এইচডিএফসি ব্যাংকের তো খারাপ এসছেই, কিন্তু আইসিআইসি ব্যাংকের রেজাল্ট যদিও বেটার এসছে, তো এমন কিছু হাইফাই হয়নি যে তাতে করে দুটো ব্যাংক ওপরে থাকবে। কিন্তু মার্কেটের কাজ, এসব ম্যানিপুলেশন চলে, এই দুটো ব্যাংকে ওপরে রেখে বাদ বাকি পুরো মানে আদার্স ব্যাংকগুলোকে সাইডওয়েজ করে রেখে দিয়েছে। আর এই ব্যাংকে হয়তো মনে হয় শর্ট পজিশন ক্রিয়েটেড আছে, বা হয়তো আমিও শর্ট কল আমি দিয়েছিলাম এইচডিএফসি ব্যাংকে বা আইসিআইসি ব্যাংকে বলেছিলাম। তো সব মানুষের এই জেন স্ট্রিটের এখন রিসেন্টলি চলছে, জেন স্ট্রিট আবার ব্যাক করে চলে এসছে। তো জেন স্ট্রিটের এইসব খেলা তো চলেই, এরা তো ম্যানিপুলেশন করে স্টকগুলোকে উপরে রেখে বাউন্স খাই। আজকে দেখুন না, আজকে এইচডিএফসি ব্যাংকে শুরুতে খুলেছিল নিচে, শুরুতে গ্যাপ আপ খুলে পুরো টেনে, সরি এটা গ্যাপ আপ নয়, এটা আমি 1 আওয়ার চার্টে করে দিয়েছি। হ্যাঁ, এই দেখুন আজকে সকালে ইন্টারডেতে কী করেছে, পুরো ওপরে কেটে আবার নিচে ক্লোজ করে দিয়ে চলে গেছে। মানে এই এরিয়ায় যারা নিয়েছে ব্যাঙ্ক নিফটিতে, ব্যাঙ্ক নিফটি এইচডিএফসি ব্যাঙ্ক বা আইসিআইসি ব্যাঙ্ক থেকে যারা ব্যাঙ্ক নিফটি হয়তো কল বাই করেছে, বা এই মানে এখন তো ওইতেই পয়সা বেশি লস হচ্ছে, ভাই দেখে কল বাই করেছে যে এই ক্যান্ডেলটাকে উপরে কেটে গেছে, তাহলে এই ব্যাঙ্কও উপরে যাবে, কারণ অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসি ব্যাঙ্কের ওয়েটেজ তো সব থেকে বেশি। তাও এদেরকে ওপরে তুলে দেখিয়ে দিয়ে মুরগি বানিয়ে মার্কেটকে নিচে ফেলে দিল। তো এইটাই হয়, তো এইগুলো ম্যানিপুলেশান, এই দুটো ব্যাংকে নিয়ে পুরো ম্যানিপুলেশান চলছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা আর কারোর মানে চোখে এটা লুকোনোর ব্যাপার নেই, এটা পরিষ্কার চোখের সামনে জলজান্ত। আর ওরা ওপেনলি করছে, যে টাকাটা ওদের ফাইন লাগানো হয়েছিল জেন স্ট্রিটের সাথে, যে মানে 5,000 crore একটা ফাইন দিয়েছিল, সেই ফাইন ওরা পে করে দিয়েছে, পে করে আবার বলে দিয়েছে সেবি খুল্লা ছুট, কিছু অব্লিগেশানস দিচ্ছে, ও অব্লিগেশান ও অন্য ঘুরিয়ে পদ্ধতি তো অনেক হতে পারে, একরকমভাবে আগে করতো, এখন একটু অন্যরকমভাবে ঘুরিয়ে করছে। এই দুটো ব্যাংকে ম্যানিপুলেট করে ওপরে তুলে চলো ব্যাঙ্ক নিফটিকে নিচে ফেলে দিল, আদার্স ব্যাঙ্কগুলো অবস্থা খারাপ, এবং শুধু এই দুটো ব্যাংকে আজ পজিটিভে ক্লোজ হয়েছে। আগামী দিনে দেখা যাক কী হয়। আর বলে রাখি, এইচডিএফসি ব্যাংক যতক্ষণ না এই 20 DMA-কে নিচে কাটছে, কোনো শর্টিংয়ে চিন্তা করবে না। এইচডিএফসি ব্যাংক কিন্তু স্ট্রং আছে, চার্ট ওয়াইজ তো স্ট্রং আছে, রেজাল্ট খারাপ হয়েছে কিছু করার নেই সেখানে, চার্ট ওয়াইজ স্ট্রং আছে। আর আইসিআইসি ব্যাংকও বলে রাখি, আইসিআইসি ব্যাংকে আমি বলেছিলাম এই ক্যান্ডেলটা একটা এনগালফিং ক্যান্ডেল, তো এই এনগালফিং ক্যান্ডেল তো অলরেডি 50% তো রিকভার করেই দিয়েছে। যতক্ষণ না এই রেঞ্জের নিচে, এই 1470 নিচে যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে শর্টিংয়ের কোনো চিন্তা করে লাভ নেই। চলুন আর কিছু স্টক নিয়ে আলোচনা করে নিই। এই দেখুন ইমামি অবস্থা দেখুন, ইমামিতে আমি বলেছিলাম যে যতক্ষণ এই লেভেল ওপরে, ওই লেভেলে যেখানে বলেছিলাম সেখান থেকেই ও রিভার্স করে গেছে, ও কিছু করার নেই, ও আবার এই নতুন লো ক্রিয়েট করতে পারে এর নিচে গেলে, এর নিচে গিয়ে আবার একটা নতুন লো আবার নিচের দিকে যেতে পারে। তো এইভাবে এবিসি করে নিচে আবার কেটে যাচ্ছে, এবিসি করবে কি, এটা টোটাল এবিসি হয়ে গেছে, অ্যাকচুয়ালি এটা এবিসি হয়ে গেছে, এখানে একটা নতুন ইম্পালসিভ নিচের দিকে প্যাটার্ন তৈরি হচ্ছে। তো ইমামি এখন দেখে লাভ নেই, শর্টিংয়ের জন্য ইচ্ছা করলে করতে পারেন, যেরকম সাবধানে পজিশনে করবেন। ভারতী এয়ারটেল বলেছিলাম, ভারতী এয়ারটেল কিন্তু সুন্দর অপরচুনিটি দিয়েছে। আমি বলেছিলাম 1925-এর নিচে গেলে একটা শর্টের পজিশন বানানো যেতে পারে, এবং তারপরে আজকে 2.5%-এর নিচে, 2.5%-এর কাছাকাছি একটা সুন্দর ফল এসছে, আর এর মধ্যে পজিশন হোল্ড করা যেতে পারে। ওই উপরের দিকে স্টপ লস রেখে ইজিলি এই টার্গেটটা করা যেতে, ফার্স্ট টার্গেট এটা করা যেতে পারে। দেন এটা ক্রস করে গেলে তখন এই নিচের দিকের টার্গেট এসে যাবে। আপাতত এই দুটো টার্গেট নিয়ে আপনারা চলবেন, এই ফার্স্ট টার্গেট এইটাকেই এখন টার্গেট মানে চলবেন, এর আশেপাশে এসে যাবে। এই পোর্শনটা 1848 আর 1800 এই জোনটা আর টার্গেট করে চলতে পারে। ভারতী এয়ারটেলে ভালো পজিশন তৈরি হচ্ছে শর্টে। এশিয়ান পেন্টসে একটা সুন্দর উপর দিকে যে গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তো এশিয়ান পেন্টসে ইন্টারডে বা ছোটো টাইম ফ্রেমে যদি কেউ করতে চায় ইন্টারডেতে ছোটোখাটো, তো এশিয়ান পেন্টসে একবার বাই করে দেখতে পারো, কারণ মার্কেট যদি নিচে পড়ে তো এশিয়ান পেন্টস কোনো স্টকই ওপরে থাকবে না, সবই নিচে পড়ে যাবে। কিন্তু এশিয়ান পেন্টস যদি যেহেতু ভালো বড় স্টক,
তো প্রবাবিলিটি আছে যে এই এরিয়াটাকে এই এরিয়ার ওপরে ক্লোজিং দিতে দিই, এই এরিয়ার ওপরে ক্লোজিং দিলে এশিয়ান পেন্টসে একটা বাই করে কাজ করা যেতে পারে, তাও ইন্টারডেতে। মানে এরকম নয় যে হোল্ড করে কোনো এখন স্টক নেই, ইন্টারডেতে বাই করে টুকটাক কাজ করা যেতে পারে। সেলিংয়ের স্টক হোল্ড করতে পারো, কারণ মার্কেট যেহেতু সেলিং স্ট্রাকচারে আছে এবং নিচের দিকে স্ট্রাকচার বানাচ্ছে ডাউন ট্রেন্ডিং, তো সেই ক্ষেত্রে আমি বাইংয়ের কথা বলতে পারছি না, বাইংয়ে রিস্ক আছে। হ্যাঁ, বাট ডলার ইন্ডেক্সের চার্টটা দেখে নিই। এই দেখুন ডলার ইন্ডেক্সের অবস্থা দেখুন, ডলার ইন্ডেক্স আজকে মার্কেট ফলের একটা কারণ আপনাদের সবসময় ডিসকাস করতাম, ডলার ইন্ডেক্সকে ফলো করবেন। ডলার ইন্ডেক্স এখানে একটা নিচের দিক থেকে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ আর থার্ড ওয়েভ বলে একটা স্পিডে ওপরের দিকে আজকে একটা 0.62% একটা জাম্প দিয়েছে। এবার দেখা যাক ডলার ইন্ডেক্স কতটা ওপরে যায়। ডলার ইন্ডেক্স যদি 100-এর ওপরে বা 101, 102, 103 এই লো জোনগুলোকে যদি এই পুরো এরিয়াটাকে কেটে দেয়, এই পুরো এরিয়াটাকে ওপরের দিকে কেটে দেয় আর এর ওপরে চলে যায় 101 এর ওপরে চলে যায়, তাহলে কিন্তু আমাদের মার্কেটে একটা বড় ফল আমরা আগামী দিনে এক্সপেক্ট করছি। আর তখন নতুন রো আসতে পারে, এটা পুরোপুরি মানে খারিজ করা তখন অসম্ভব। আরও কিছু স্টক নিয়ে যদি বলতে চাই, এখন যদি ফার্মাতে দেখতে পারেন, ফার্মাতে এখন ভালো গ্লেনমার্গে এই মুহূর্তে, গ্লেনমার্ক যতক্ষণ এই রেঞ্জে আসে ততক্ষণ এখানে গ্লেনমার্কে বাই আসছে না, কারণ একবার তো এই রেঞ্জে আশেপাশে আসবে বা খুব বেশি হলে এই গ্যাপটাকে তো ফিল করতে পারে। তো গ্লেনমার্কে এখন কোনো কল নেই। স্টিল অথরিটি ইন্ডিয়াতে লাস্ট কল এসে দেখুন, স্টিল অথরিটি ইন্ডিয়া অবস্থা দেখুন, রেজাল্টের পরেও রেজাল্ট নর্মাল ছিল, ইয়ার অন ইয়ার তো গ্রোথ ছিল, কিন্তু সেরকম রেজাল্টে মানে সেরকম কিছু আহামরি কিছু করতে পারেনি। তো স্টিল অথরিটি ইন্ডিয়া সেল সাইডেই পজিশান আছে, এই লেভেলটার নিচে ক্লোজ করলে বা এই টার্গেটটার নিচে গেলে আগামী দিনে সেল সাইডে পজিশান বানাতে পারেন এবং এই সাইডে 119 এই জোনটাকে টার্গেট করতে পারেন। তো এও সব সেল সাইডে আসছে। টাটা স্টিল দেখি, টাটা স্টিলের এই জোনটা খুব ইম্পর্টেন্ট। টাটা স্টিল এই লেগটা পুরোপুরি কাটবে যখন, তখনই শর্ট কল নেওয়া যাবে টাটা স্টিলে। এই এরিয়াটাকে টার্গেট করা, 150 জোনটাকে টার্গেট করার জন্য এই এরিয়াটা নিচে আসবে। তো মোটামুটি সব স্টকেই সেল কল আসছে, তো সেইভাবে বুঝে শুনে কাজ করবেন। আর ব্যাঙ্ক নিফটির কথা বলেই দিচ্ছি আপনাদের সাথে। আগামী দিনে যদি ফল যদি স্পিডে হতে থাকে আগামী দিনে এরকমভাবে, তাহলে কিন্তু আমরা নতুন লো ব্যাঙ্ক নিফটিতে দেখতে পারি। সো বি কেয়ারফুল। আপাতত এই পর্যন্তই, নমস্কার।